স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তার আহ্বান জানান ইসি মাসুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা মূল লক্ষ্য, সেদিকেই কমিশন এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। 2015 সালে কুমিল্লা 14 গ্রাম থানায় দায়ের করা নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার অব্যাহতি দেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে আজ সকালে। কুমিল্লার আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু জানান, 2015 সালের 25শে জানুয়ারি হরতালের সময় কুমিল্লার 14 গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশের ওই মামলায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। দুর্নীতি মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও 38 লাখ টাকা সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম এই রায় দেন। 5ই আগস্টের পর থেকে এখনও আত্মগোপনে আছেন শাহিন চাকলাদার। তার বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে দেওয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়া সহ কাঁটাতার এখনও সরিয়ে নেয়নি বিএসএফ। জয়পুরহাটের 5পিবি উপজেলার উচনা সীমান্তে সম্প্রতি এই বৈঠক হয়। তবে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। এর আগে মঙ্গলবার সীমান্তে 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফকে কাঁটাতারে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায়। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দেওয়া অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে জানান জয়পুরহাটের 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। এবং তো ওখান থেকে সকাল পর্যন্ত আজকে কোনো ঝামেলা হয়নি এখানে, কিন্তু তার কাটা বেটা ওখানে নিয়ে এসে উঠে নিয়ে যায়নি এখনো। তো এখন পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং উত্তেজনা কম। কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। নিয়োগ, বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 4 বিচারককে অপসারণের পর বিক্ষোভ হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে পরে আদালত চত্বরে সমাবেশ হয়। সেখানে সমন্বয়করা অভিযোগ করেন, জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। জুলাই বিপ্লবের পরেও ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন তারা। অনিয়মের প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা ও দায়রা জজ গোলাম ফারুক। 24 ঘন্টার মধ্যে 4 বিচারককে অপসারণ করা না হলে আদালত ঘেরাও করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ঠাকুরগাঁয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। সকালে উপজেলার জাদুরানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির সময় হাতে নাতে ধরা পড়লে রুবেলকে গণপিটুনি দেয় উত্তেজিত এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেলের বিরুদ্ধে চুরি, নারী ও শিশু নির্যাতন আইনে 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া 2টি পাসপোর্ট, 3 লাখ টাকা, মোবাইল ফোন ও চেক বই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এসব জিনিসপত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায় মঙ্গলবার বেলা 11:30টার দিকে ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী ওয়াসিউর রহমান সিএনজি অটোরিকশা করে লাভল্যান্ড স্টার্ন ব্যাংকে যান। অটোরিকশা থেকে নেমে ব্যাংকে প্রবেশ করার কিছুক্ষণ পর তারা বুঝতে পারেন সাথে থাকা ব্যাগটি ফেলে এসেছেন। থানায় এসে বিষয়টি জানালে উদ্ধারের নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে সিএনজি অটোরিকশাটি শনাক্তের পর ব্যাগটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ব্যাগটি ওই ব্রিটিশ নাগরিকের কাছে হস্তান্তর করে পুলিশ। নোয়াখালীতে ঠিকাদারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা সমর্থকরা এই হামলায় জড়িত। এতে আহত হয়েছেন সাংবাদিক সহ 5 জন। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছিলেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আব্দুল করিম মুক্তার ও তার সমর্থকেরা। এ সময় শহর বিএনপি সভাপতি আবু নাসেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে 25 থেকে 30 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রেস ক্লাব ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়ে তারা। ভাঙচুর করা হয় একটি মাইক্রোবাস। খবর পেয়ে সুধারা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাবি মানা না হলে 28 জানুয়ারি থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ। চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা বলেন, অবসরের পর 75% রানিং অ্যালাউন্স ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ে 2021 সালের পত্রের অসম্মতি প্রত্যাহার না হলে ও নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রে বৈষম্যমূলক 12 ও 13 নং শর্ত বাতিল করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধিবিধানের আলোকে আদেশ জারি না হলে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন রানিং স্টাফরা। মাগুরা পৌরসভার কর্মকর্তাকে হামলার প্রতিবাদে সব সেবা বন্ধ করে কর্মবিরতি পালন করছেন পৌরসভার কর্মচারীরা। সকালে শহরের পৌর ভবনের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। পৌর কর্মচারীরা বলেন, মঙ্গলবার বিকেলে পৌর টার্মিনালে নির্মাণ কাজের বকেয়া বিল চাইতে গেলে ঠিকাদার পৌর কর্মকর্তাকে হুমকি দেন। এদিকে হেনস্থার বিষয়টি অস্বীকার করেন ঠিকাদার। দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পৌরসেবা আবারও চালু হয়। ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছেন না প্রান্তিক চাষি। মাঠে অবকাঠামো থাকলেও অকেজো পড়ে আছে স্কিমগুলো। অভিযোগ, লুটপাটের কারণে এই হাল প্রকল্পের। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রিপেড মিটার ব্যবস্থায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করতে চালু হয় মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। 562 কোটি 69 লাখ টাকার প্রকল্পে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক। 2015-16 অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালে, কিন্তু এর 534টি স্কিমের মধ্যে চালু আছে কেবল 130টি। এছাড়া তেলের পাম্পের তুলনায় বৈদ্যুতিক পাম্পে কম খরচে কৃষকের পানি পাওয়ার কথা থাকলেও খরচ ধরা হয়েছে বেশি। সরকারে মনে করেন কোটি টাকা কষ্ট করি আমাদের জন্য বসাইছে, প্রজেক্টটা করছি, কিন্তু আমরা ঠিকমতো পানিটা পাইতেছি না। আমরা কি লাভ? আমাদের এখানে আমার পানি উড়ি জায়গা হচ্ছে, আমি কতটা করছিলাম আর সামনে বার করতাম না, তো পানি উড়ি জায়গা আমার সামনে বীজ দিছে, ধান দিছে, আর দিছে পানি ছাড়া তো আমরা রোয়ারই পারিয়েন না। এদিকে প্রকল্পের অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও 800-র বেশি পাম্পই অকেজো। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। অনিশ্চয়তার মধ্যে কৃষক দিন কাটাইতেছে, ওনাদের জ্বালা রেডি হয়ে গেছে রোপণ উপযোগী, কিন্তু সেচ পাম্প আদৌ চালু হবে কিনা এটা বোঝা যাইতেছে না আর কি। স্কিমগুলো মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলমান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি। আরও প্রায় 250টি স্কিম আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। ফেনীর 5 উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ের 18,000 হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা থাকলেও এই প্রকল্পের মাধ্যমে সাকুল্যে সেচের আওতায় এসেছে 3,000 হেক্টর এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। বিমানে বোমার হুমকি এবং জরুরি অবতরণ, যাত্রীদের নিরাপদে সরানো সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বেবিচকা চেয়ারম্যান। সরাসরি যাচ্ছে সেখানে। আমি আবার বলছি, এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, একজন করে কাইন্ডলি, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে।
তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে এবং APBN এর কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে, বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী। শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা, দিনাজপুরেও। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন বড় চাষি, দিনমজুর ও শ্রমিকরা। ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।